আলোচনা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে জনাব আমিনুল হক এই প্রথমবারের মতো আমি দেখলাম যে আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি প্রত্যেকের ঘরে ঘরে ওনার নেতৃবৃন্দ গিয়েছেন, গিয়ে আসলে আমাদেরকে খবর নিয়েছেন এবং তিনি বলেছেন যেন আজকে আমরা সবাই উপস্থিত হই এবং তিনি শুধুমাত্র উপস্থিত হতে বলেছেন। আজকে আসলে কোনো রাজনৈতিক কোনো আলোচনা না, তিনি জানতে চেয়েছেন এলাকার মানুষ হিসেবে, কাছের মানুষ হিসেবে আসলে আমরা মানুষরা আমাদের জীবনযাপন আসলে কিভাবে বা আমরা যে জীবনযাপন করছি আমাদের জীবনযাপনের উন্নয়ন করলে আসলে আমাদের জীবনযাপনের মান আরো উন্নয়ন হবে সেটার সম্পর্কে এটাকে আসলে কোনো আমরা সম্মান করবো না, এটাকে আমরা মত বিনিময় সভাপতি বলতে পারি। আমরা এখানে প্রায় আপনার 500 উপরে হচ্ছে জনগোষ্ঠীর লোকজন ছিলাম এবং গুরুমারা ছিলেন এখানে। আমাদের যারা হচ্ছে আমাদের এই 16 আসনের মধ্যে যারা প্রধান প্রধান গুরুমা ছিলেন, আমি আমার গুরুমার হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছি এবং সবাই ছিলেন। আশা করি ভবিষ্যতে আমাদের জন্য আসলে অনেক ভালো কিছু হতে পারে যদি আমাদের পাশে সবাই থাকে। আচ্ছা, আমি প্রথমত হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি সানজানা, আমি মিরপুর 11-তে থাকি। আমি 16 আসনেরই একজন ভোটার। আসলে আমাদের তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে শুধুমাত্র আমি না, এরকম অনেক মানুষই আছে যারা ছিল, কিন্তু আসলে আমরা সুযোগ মতো এবং আমাদের চাহিদা মতো এবং আমাদের যোগ্যতা মতো কিন্তু আমরা কোনো চাকরি পাই না। এবং আমরা যদি দেখি বিগত দিনের সরকার শুধুমাত্র আমাদের জন্য একটি রেখে গেছেন এবং হিজড়াকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু সেটা শুধুমাত্র কাগজে সীমাবদ্ধ রাখলে হবে। আমাদেরকে নিয়েও কিন্তু ভাবতে হবে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এটা কতদিন পর্যন্ত আমরা শুনতে পারবো বলুন? আমরা এখন চাই আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না, আমরা যেন সামনের দিকে এগিয়ে আসতে পারি। তার জন্য আমাদের আসলে এরকম যারা ব্যক্তিবর্গ আছেন যারা আসলে আমাদেরকে নিয়ে ভাবছেন, কাজ করতে চান, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ কথা বলবো না, আমরা বলবো দেশের সুশীল সমাজ যারা আছেন, যারা আমাদের মিডিয়া কর্মীরা আছেন, তারা যেন সবাই আমাদের প্রতি আন্তরিক হয় এবং আমাদের দিকে যেন মানে তারা আমাদেরকে মানুষ হিসেবে যদি ভাবে তাহলে এগিয়ে যেতে পারবে। প্রত্যেকটা দেশের নাগরিকেরই বাংলাদেশে যেমন 5টা মৌলিক অধিকার আছে আমরা সবাই জানি, কিন্তু আমি মনে করি যে আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছে আমরা কিন্তু প্রত্যেকটি মৌলিক অধিকারী থেকে কিন্তু বঞ্চিত। দেখুন, প্রথমে যদি আমি বলি খাদ্য, সেখানে কখন আসবে? ইনকাম সোর্স যদি হয় তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, কিন্তু আমাদের কিন্তু প্রথমে ইনকাম সোর্সটা কিন্তু ওইভাবে নাই। আর তারপরে যারা আমরা হচ্ছে শিক্ষিত তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চাকরি পায় না। তখন আমাদের কি করতে হয়? আমাদের যে আদি পেশা আছে সেই পেশায় নামতে হয়। তখন কিন্তু আমাদের শুনতে হয় কি আমরা চাঁদাবাজ। কিন্তু এটা কিন্তু একটা সংস্কৃতিরই একটা অংশ এবং আমি আপনাদের মাধ্যমে একটা নিউজ বলতে চাই, হিজড়া কোনো লিঙ্গ না, হিজড়া একটি সংস্কৃতি, একটি কালচার, একটি দেশের ঐতিহ্য। এটার সাথে আপনি আপনার লিঙ্গ পরিচয় কখনোই মেলাতে পারবেন না। তার জন্য আমাদের সমাজে কিন্তু তৈরি হতে হবে কি জেন্ডার এক্সপার্ট, যারা আমাদের এই সম্পর্কে আরো ভালোভাবে বলতে পারবেন এবং ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। এবং হিজড়াদের মাঝখানে আপনারা সমকামিতার আখ্যা দিয়ে আমাদের কিন্তু পিছিয়ে রাখতে পারবেন না। আমাদের কিন্তু এটা বললে কিন্তু হবে না। তিনি আশ্বস্ত করলেন যে তিনি যদি ভবিষ্যতে এমপি হন তিনি আমাদের জন্য অনেক কিছু করবেন। তার ভিতরে প্রথমে ছিল উনি আমাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবেন এবং আমাদের ভিতরে যারা শিক্ষিত আছেন তাদের জন্য হচ্ছে উনি বললেন চাকরির ব্যবস্থা করে দিবেন। আর তিনি বললেন দেখুন, নির্বাচন হচ্ছে একটা আমি মনে করি ভাগ্যের ব্যাপার, যে কে হবে না হবে এটা তো বলা যাচ্ছে না। সুষ্ঠু নির্বাচনে আসলে অনেকেই কে আসলে কোন দিক দিয়ে হয়ে যায় এটা বলা যাবে, কিন্তু তারপরেও আমিনুল সাহেব যেটি বললেন যে শুধুমাত্র আপনার ভোটে জিতলেই যে সে আমাদের জন্য ভাববেন করবেন বিষয়টি এমন না, তাছাড়াও কিন্তু সে আমাদের জন্য করবেন। ব্যক্তিগতভাবে তিনি বলেছেন তার যে কর্মীরা আছেন তাদের সাথে বলেছেন আমরা যেন যোগাযোগ করি এবং তাদের জন্য যেন আমরা বলি, তাহলে সে ব্যক্তিগতভাবে আমাদের সাহায্য করবেন। আমরা আশাবাদী তাকে নিয়ে এবং আমরা চাই এরকম একটি মানুষ। এবং আমার কাছে মনে হলো তিনিও যুব এবং যুবকরাই যুবকদের নিয়ে ভাববে এবং যুবকরা যদি দেশের হাল ধরে তাহলে সেই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। তো তিনি যদি আমাদের মাঝখানে আসেন আমার কাছে মনে হয় যে আমাদের অনেক উন্নতি হবে।